দেখি একবার, বাড়িতে থাকলে ফোন নিশ্চয়ই ধরবে। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর দয়া বলছি। এসে গেছি আমি। পারিস যদি আমার হাত থেকে বাঁচ। মাত্র দুটো গুলি। স্যার আমার বাচ্চা, স্যার আমার বাচ্চা, স্যার স্যার আমার বাচ্চাকে খুঁজে আরে দিচ্ছে। কি হয়েছে, কি হয়েছে? আমার বাচ্চাকে বাঁচান স্যার। এক মিনিট, আপনি আপনি শান্ত হয়ে যান প্লিজ। কোথায় আপনার সন্তান? ওকে কেউ একটা কিডন্যাপ করে নিয়েছে স্যার। কিডন্যাপ? কোথা থেকে কিডন্যাপ করেছে? স্যার, ও শপিং মলে গেছিল, ওখান থেকে কেউ বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। আপনি স্যার, আমার নাম হলো যতীন, আমি ওর ভাই, আর ও হচ্ছে মালা, আমার ওয়াইফ। স্যার বাচ্চা খুবই ছোট, জানি না সেই লোকগুলো খেতে দিয়েছে কিনা, কে জানে। আপনার বাচ্চার বয়স কত? 8 মাসের বাচ্চা স্যার। 8 মাসের বাচ্চা মানে তো আপনার কোলেই ছিল। তাহলে কি কেউ ছিনিয়ে নিয়ে গেছে? না স্যার, আমি আমার বাচ্চাকে নিয়ে খেলনার দোকানে গেছিলাম। ওখানে বাচ্চাদের যে খেলার জায়গাটা থাকে, আমি ওকে ওখানে রেখেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে যখন ওদিকে তাকাই তো ও ওখানে ছিল না। জানি না ও কোথায় আছে। এটা কবেকার ঘটনা? স্যার 3 দিন আগে। 3 দিন আগে বাচ্চাটা গায়েব হয়েছে, আর আপনারা আজকে আসছেন? সেদিনই কেন আসেননি আপনারা? স্যার ওই বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা যখন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, ও আমাকে বলেছিল যেন কাউকে না বলি আমি এটা। কেন কেন বলেছেন উনি এটা? কারণ ওই দিন বাড়িতে একটা পার্সেল এসেছিল স্যার। পার্সেলের মধ্যে একটা মোবাইল ফোন ছিল। ওই মোবাইল ফোনটা কিডন্যাপারের ছিল স্যার। আমাদের বাচ্চাটা ওই কিডন্যাপারের কাছেই আছে, আর কিডন্যাপার আমাদের কাছে 50 লাখ টাকা চেয়েছিল। আচ্ছা, তারপর যখন আমার হাজবেন্ড টাকা দিয়ে ওখানে গেল, তারপর থেকেও ও তো বাড়িতেই ফেরেনি স্যার। তার মানে সব বাচ্চাটাকে ওদের কাছেই রেখে দিয়েছে, আর ওনার স্বামীও ফিরে আসেননি। আচ্ছা, টাকা নিয়ে কোথায় দেখা করতে বলেছিল কিডন্যাপাররা? স্যার, মড আইল্যান্ড, গলি নাম্বার 9, পোস্ট বক্সের সামনে। মড আইল্যান্ড। প্রথমে ওই খেলনার দোকানটায় জিজ্ঞাসাবাদ করতে হবে এক্স্যাক্টলি কি হয়েছিল সেদিন ওখানে। হ্যাঁ হ্যাঁ, এই তো নাও নাও নাও, এই বলটা ধরো, এই বলটা দাও দাও দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও। এই সেই কিড সেকশন যেখান থেকে বাচ্চাটা হারিয়ে গেছে। একটু আসতে বলুন স্যার, কাস্টমাররা কি ভাববে? আমার বিজনেসের ক্ষতি হবে স্যার। আচ্ছা স্যার, আপনারা ঠিক কোন বাচ্চাটার কথা বলছেন? আমরা সেই বাচ্চাটার কথাই বলছি, 3 দিন আগে যাকে এখান থেকে কিডন্যাপ করা হয়েছিল। না না স্যার, ওই মহিলা একটু পাগল গোছের। বাচ্চাটার বাড়িতেই ছিল, আর উনি এখানে খুঁজছিলেন। বাচ্চাটাকে এখনো পাওয়া যায়নি, হারিয়ে গেছে বাচ্চাটা। স্যার, ওই মহিলা মিথ্যে কথা কেন বললেন? তখন ওনার হাজবেন্ড ফোন করেছিলেন, বললেন বাচ্চাটা বাড়িতেই আছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখবো আমরা। ম্যাডাম, এখানকার সিসিটিভি ক্যামেরা তো অনেকদিন ধরেই খারাপ আছে। এতদিনে ঠিক করানো উচিত ছিল। এত বড় একটা মলে আপনাদের সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। আচ্ছা, এই কিড সেকশনে কতজন কাজ করে? স্যার, আমি ছাড়া আরো 6 জন কাজ করে। এতজন লোক এখানে থাকা সত্ত্বেও একটা বাচ্চা এখান থেকে হারিয়ে গেল, আর আপনারা জানতে পর্যন্ত পারলেন না। সকলকে ডাকুন, কথা বলতে হবে।
এটা লেন নাম্বার 9, খুব ভালো করে দেখো। আজকাল পোস্ট বক্স খুব একটা দেখা যায় না, দেখো একটু। ওই যে ওদিকে। অভিজিৎ, গগন টাকা নিয়ে এখানেই দাঁড়িয়েছিল, তাহলে উধাও হলো কোথায়? স্যার এই এলাকা খুব একটা শুনশানও নয়, আশেপাশে বাড়ি রয়েছে, মানুষেরও আনাগোনা আছে এখানে। সেটাই তো, কিন্তু গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ বিবেক, হ্যাঁ বলো। ওই দেখুন স্যার, ওইখানে ওই জঙ্গলের ভেতরে একটা ব্যাগ পড়ে আছে। ওই ব্যাগটাতে অনেক কিছু থাকতে পারে, ওটাতে বোমও থাকতে পারে। চলো গিয়ে দেখি। প্রথমে দেখো ওই ব্যাগে কি আছে। স্যার ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা রয়েছে। টাকা? আচ্ছা ব্যাগটা নিয়ে এসো। ইয়েস স্যার। এই দেখুন স্যার। নিশ্চয়ই এটা গগনই ব্যাগ হবে স্যার, টাকা নিয়ে এসেছিল কিডন্যাপারদের দেওয়ার জন্য। কিন্তু কিডন্যাপাররা টাকাটা ছুঁয়েও দেখলো না কেন? আর গগনের সন্তান ওরা কোথায়? না না, গোলমেলে মনে হচ্ছে। অভিজিৎ, পুরবি, Yes, sir. একটা কাজ করো, তুমি প্রীতিকে ফোন করে ডেকে নাও। আর অভিজিৎ, আশেপাশের বাড়িতে জিজ্ঞাসাবাদ করো, কেউ কিছু তো নিশ্চয়ই দেখেছে। আরে ভাই শোনো তো, একটু দাঁড়াও। নমস্কার স্যার, কাকে খুঁজছেন আপনারা? তুমি এখানেই কোথাও কাজ করো? আরে স্যার, এই এরিয়াতে যত বাংলো রয়েছে সবগুলো দেখাশোনা আমিই করি। সব বাংলোর দেখাশোনা একাই করো? আরে স্যার, যারাই এখান থেকে যাতায়াত করে কেউই আমার চোখ এড়াতে পারে না। তাহলে সন্ধ্যাবেলা এই পোস্ট বক্সের সামনে কাউকে আসতে দেখেছিলে 7:30 থেকে 8টার মধ্যে? আপনারা কারা? সিআইডি। একটা বাচ্চাকে অপহরণ করা হয়েছে, বুঝলে? তার বাবা এখানে এসেছিল তাকে খুঁজতে, পোস্ট বক্সের সামনে দাঁড়িয়েছিল এখানে সন্ধ্যাবেলায়, দেখেছিলে? স্যার, আমি রোজ 7টা নাগাদ বাড়ি চলে যাই খাবার খাওয়ার জন্য, আর অল্প স্বল্প অন্য মুডে চলে যাই স্যার, আর তারপরে এসে শুয়ে পড়ি। এইমাত্র তো বললে যে তোমার নজর নাকি কেউ এড়াতে পারে না। দু একটা প্রশ্ন করতে সব হয়ে গেল। তোমার এখানে দেখাশোনার জন্য রাখা হয়েছে না ঘুমানোর জন্য? কিন্তু স্যার, এখানে তো কেউই সেরকম থাকে না। আপনারাই বলুন কে থাকতে আসবে এখানে? স্যার, এখানে সপ্তাহে একটা দিনই শনিবার সবাই আসে ছুটি কাটাতে। তোমার ঠিক মনে আছে তুমি কালকে সন্ধ্যাবেলা কাউকে এখানে দেখোনি? মানে কাউকে যেতে বা আসতে? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কাল আমার যাওয়ার আগে দুটো লোক বাইক নিয়ে এসেছিল। কারা এসেছিল? কোন দিকে গেছে ওরা? ওরা দুজন ওইদিকে যাচ্ছিল। ওইদিকে? তুমি চেনো ওদের? না স্যার। আচ্ছা, ওদিকে কি আছে? ওখানে 4টে বাংলো আছে। 4টে বাংলো? অভিজিৎ, চলো গিয়ে দেখি। তোমরা এখানে সকলে থাকা সত্ত্বেও কিড সেকশন থেকে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। তোমাদের মধ্যে কে দায়ী এর জন্য? স্যার, আমরা কেন দায়ী হব? আমরা কিডন্যাপ করেছি নাকি? হতে পারে এই কিডন্যাপিং এ তোমরা কেউ জড়িত। এটা আপনি কি বলছেন স্যার? আমরা এখানে কাজ করতে আসি, কাউকে কিডন্যাপ করতে নয়। তাহলে বাচ্চাটা এখান থেকে গায়েব হলো কি করে? তোমরা সবাই ছিলে তো এখানে? ম্যাম, আমরা ছিলাম, কিন্তু সবাই নিজেদের কাজ করছিলাম। হ্যাঁ, ম্যানেজার সাহেব, আপনি তো বলছিলেন যে এই কিড সেকশনের দেখাশোনা 6 জন মিলে করে, তাই না? হ্যাঁ স্যার। এখানে তো মাত্র 5 জনকে দেখছি। 6 নম্বর ব্যক্তিটি কোথায়? ডাকুন তাকে। স্যার, ও অনেকদিন ধরেই আসছে না স্যার। কি?
কবে থেকে কাজে আসছে না? যেদিন থেকে বাচ্চাটা নিখোঁজ সেই দিন থেকেই। স্যার কোথাও এই কিডন্যাপ করেনি তো? হতে পারে কাজল। লোকটার নাম কি? হিতেশ। স্যার, সামনের বাংলোটা একটা লাশ পড়ে আছে। গগন। কিডন্যাপার বাচ্চাটার বাবাকে মেরে দিল। প্রীতিকে ডাকো। স্যার, পিঠে গুলি করেছে। হ্যাঁ স্যার, কিন্তু রক্ত শুকিয়ে গেছে। তার মানে হলো এই যখন টাকা নিয়ে এসেছে তখন কিডন্যাপাররা একে মারে। ছাড়ো আমাকে, আমার গগন আমাকে ছেড়ে যেতে পারে না। ছাড়ো আমাকে, আমার গগন কেউ মেরে ফেললো লোকগুলো। না, এটা হতে পারে না। না, গগন মরতে পারে না। ছাড়ো আমাকে। একটু শান্ত হও। দেখুন, আপনি প্লিজ বডিতে হাত লাগাবেন না। প্রীতি, ও কিছুতেই প্রীতি, মরতে প্রীতি, পারে না। প্রীতি, চুপ করো। গগন মরতে পারে না। শোনো, শোনো, আমার কথাটা একটু শোনো। তোমার বাচ্চাকে আমরা খুঁজে বের করব, নিয়ে আসবো আমরা তোমার বাচ্চাকে। আর গগনের খুনিকেও আমরা ছাড়বো না, কেমন? চিন্তা করো না, কিছু আমার চিন্তা বাচ্চাটাকে করো না। ফিরিয়ে নিয়ে আনো, আসবো, প্লিজ। নিয়ে আসবো তোমার বাচ্চাকে, ঠিক আছে? ও নো স্যার। হ্যাঁ অভিজিৎ, অভিজিৎ, মাই গড, কি হচ্ছে? হ্যাঁ, এখনো বেঁচে আছে স্যার। সে কি? বেহুশ রয়েছে। আরে এ তো মদ খেয়েছে, এমন খেয়েছে যে বেহুশ হয়ে গেছে। দয়া, 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 দয়া। দয়া? এই লোকটা মেরেছে আমার স্বামীকে? আপনারা চেনেন এই লোকটাকে? এ আমাদের সিআইডি অফিসার ইন্সপেক্টর দয়া। স্যার, স্যার আপনার ইন্সপেক্টরই আমার স্বামীকে মেরেছে স্যার। না, দয়া ওনাকে খুন করতে পারে না। না স্যার, এই লোকটাই মেরেছে আমার গগনকে। স্যার দেখুন, দেখুন ওর হাতে বন্দুক আছে স্যার। ওই দেখুন। প্রীতি, প্রীতি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এ একজন সিআইডি অফিসার, আর কোন সিআইডি অফিসার কাউকে কোনো নির্দোষের প্রাণ নেয় না। এসব আমি জানি না স্যার, কিন্তু এই লোকটাই আমার গগনকে মেরেছে। গগন তো আমাদের বাচ্চাকে নিতে এসেছিল, তাহলে কেন মেরেছে আমার গগন? যদি দয়া কোনো অপরাধ করে থাকে আমরা ওকে শাস্তি দেবো, কিন্তু তুমি প্লিজ একটু শান্ত হও। বাইরে নিয়ে যাও একে। স্যার এই লোকটাই আসুন, মেরেছে আসুন, আমার এদিকে আসুন, স্বামীকে। আসুন, আসুন। গগন। ভেবে উঠতে পারছি না যে কোথা থেকে নেশা করে এসেছে। তোলো একে, তুলে নিয়ে চলো হসপিটালে। এই গগনের ক্রিমিনাল রেকর্ড চেক করতে হবে। গগন কেন, দয়া কেন ওকে মেরেছে? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যেখানে দয়া গগনকে মেরেছে।
তুমি কি সত্যি আহত হয়েছো নাকি ভান করে শুয়ে রয়েছো? হ্যাঁ, একে তো আমাকে কিছু না বলে আমার বাড়িতে ঢুকে পড়েছেন, তারপর আমার সাথে আবার মজা করছেন। মজা করছি না, জিজ্ঞাসা করা হচ্ছে ওই বাচ্চাটা কোথায়। বাচ্চা? আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে যায়নি, বরং সেই বাচ্চাটার কথা বলছি যাকে তুমি খেলনার দোকান থেকে কিডন্যাপ করেছো, যেখানে তুমি কাজ করো। আপনারা কারা? সিআইডি। সিআইডি? স্যার, আপনাদের আমাকে দেখে মনে হচ্ছে যে আমি এই কাজ করতে পারি? স্যার, আমি 3 দিন ধরে কাজে যাইনি। আপনি বলুন আমি বাচ্চাটাকে কি করে কিডন্যাপ করব? পরশু তুমি কাজে যাওনি? হ্যাঁ, না, যাইনি স্যার। পরশু দিনের একদিন আগেই আমার এই অবস্থা হয়েছে। এসব কি করে হলো তোমার সাথে? 3 দিন আগে আমি বিকেলে কাজ থেকে বাড়ি ফিরছিলাম, রাস্তায় একটা লোককে দেখলাম স্যার। ও আমাকে মারতে লাগলো। কেন মারছিল তুমি জিজ্ঞাসা করনি? আমি ওকে অনেক জিজ্ঞেস করেছিলাম, ও আমাকে কিচ্ছুই বলেনি, শুধু আমাকে মারধরই করলো ব্যাস। তুমি ওর মুখ দেখেছিলে? না, দেখিনি স্যার। ওর মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। ও আমাকে শুধু মেরেই যাচ্ছিল। ও আমাকে এত মারলো যে আমি অজ্ঞান হয়ে গেলাম। আর যখন আমার চোখ খুললো তখন আমি বাড়িতে ছিলাম স্যার। তার উদ্দেশ্য আবার চুরি করা ছিল না তো? না স্যার, ও কোনো কিছু চুরি করেনি, শুধু আমার ইউনিফর্মটা নিয়ে গেছে স্যার। এই সব কিছু লোকটা ইউনিফর্মের জন্য করেছে, আর ওই ইউনিফর্ম পরে বাচ্চাটাকে কিডন্যাপ করেছো। এটা কে হতে পারে? ফ্রেডি এটা ভেতরের কেউ হবে, যে খুব ভালো করে জানতো যে মার বাচ্চা মলে যাবে শপিং এর জন্য। ইন্সপেক্টর দয়া ড্রিঙ্ক কবে থেকে করছিলেন? আপনাদের কে বলেছে? কে বলেছে আপনাদের যে ইন্সপেক্টর দয়া ড্রিঙ্ক করে? আরে আপনারাই তো রিপোর্টে লিখেছেন ইন্সপেক্টর দয়া ড্রিঙ্ক করে লাশের পাশে পড়েছিলেন। না, আরেকবার যে লাস্ট দেখুন, ওটা এমনি লেখা হয়েছে। ইন্সপেক্টর দয়া কখনো ড্রিঙ্ক করে না। মানে আপনারা রিপোর্টটাকে বদলাতে চাইছেন? অরিজিনাল রিপোর্টের কপি আছে আমাদের কাছে। ইন্সপেক্টর দয়াকে বাঁচাতে পারবেন না? এমনটা কেউ কোথাও করছে না, কোনো রিপোর্ট বদলানো হচ্ছে না। এই লোকগুলো এখনো ওই খুনি ইন্সপেক্টরকে গ্রেফতার পর্যন্ত করেননি। দেখুন, যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে আমরা গ্রেফতার করতে পারি না। সাধারণ মানুষ সিআইডির কিচ্ছু করতে পারবে না। নিরপরাধ মানুষজন সিআইডির হাতে এভাবেই মরতে থাকবে শুধু। কি জানি আমার বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছে। আপনার সন্তান যেখানেই থাকুক না কেন, আমরা তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। স্যার, আপনি আপনাদের আগে ওই অফিসারকে বের করুন। কোথায় লুকিয়ে রেখেছেন আপনি ওনাকে? উনি জানেন আমাদের বাচ্চা কোথায় আছে। দেখুন, দয়া এর কিচ্ছু জানে না। এই সমস্ত কিছু অন্য কেউ করেছে। কি প্রমাণ আছে আপনাদের কাছে যে এটা অন্য কেউ করেছে? প্রমাণও পাওয়া যাবে, খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবেন আপনারা। এখন আপনারা যান। যাবো না। এদেরকে নিয়ে যাও। Yes, sir. আমরা এখানেই থাকবো। ইয়েস ডক্টর সালুকে। সালুকে, মামলাটা খুব গন্ডগোলের স্যার।
কি হয়েছে শালুকে? বস, দয়াই খুনটা করেছে। কি? এই লোকটার গায়ে যে গুলিটা লেগেছে সেটা দয়ার বন্দুক থেকে করা হয়েছে। দয়া এটা কি করলো? এর উত্তর দিতে আমার বেগ পেতে হবে। না স্যার, দয়া এটা করতে পারে না স্যার। আপনি তো জানেন ডক্টর সালুকে। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু কম্পিউটারে তো আর মিথ্যে কথা বলছে না। হ্যাঁ, মানছি যে কম্পিউটার কখনো মিথ্যে বলে না, আর আপনিও কখনো ভুল করতে পারেন না। কিন্তু আর মাত্র একবার স্যার, আর একবার টেস্ট করে দেখুন প্লিজ। আপনার হাতেও ভুল হতে পারে। তুমি এটাকে ছেলে মানুষের খেলা মনে করেছো? যখন তোমাদের সিআইডি অফিসারের ব্যাপার হচ্ছে তখন সালুকে বাঁচিয়ে নে ভাই, আর যখন অন্য কোনো ক্রিমিনাল হয় তখন সালুকে ফাঁসিয়ে দে ভাই। কবে বলেছি তোমাকে আমি এটা কাউকে ফাঁসানোর জন্য? বলনি তো কি হয়েছে, আসলে তো মনে মনে তাই ভাবো। তাহলে কি তুমি বদলা নিচ্ছ আমার সঙ্গে? দয়াকে ফাঁসিয়ে বদলা নিচ্ছ? আমি তো বলছি এটা দয়ার বন্দুকই নয়। এটা কি এসিপি প্রদ্যুমন বলছে? হ্যাঁ, এসিপি প্রদ্যুমান বলছে ওই বন্দুকটা দয়ার নয়। দেখাও আমাকে দয়ার বন্দুক। না, আমি দেখাবো না। কেন দেখাতে পারবে না তুমি? বস, যা কিছু হয়ে যাক, কিন্তু ওই বন্দুক আমি তোমায় দেখাবো না। সালুকে তুমি আমাকে দয়ার বন্দুক দেখাও। আমি ওই বন্দুক দেখাতে পারবো না। তাহলে ঠিক আছে অভিজিৎ, এদের সবাইকে বাইরে নিয়ে যাও। আজকে শালুকের আমি একটা বিহিত করবই। ওকে স্যার। চলো বাইরে চলো তোমরা। সারিকা, তুমিও বাইরে যাও। না স্যার, আমি যাব না। সারিকা, তুমি বাইরে যাও। সালুকে, দয়ার বন্দুকটা আমাকে দাও। না বস, আমি আমার কাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না। দয়ার জীবনটা তোমাকে আমি নষ্ট করতে দেব না। আমাকে বন্দুকটা দিয়ে দাও সালুকে। দয়া যদি আমার ছোট ভাই হতো তাহলে আমি সেই কথাই বলতাম যেটা আমি এখন বলছি, দয়াই খুনটা করেছে। সালুকে, দয়ার বন্দুকটা আমাকে দাও। না, তাহলে এইভাবে কথাটা শুনবে না সালুকে। সালুকে, দয়ার বন্দুকটা আমাকে দিয়ে দাও। না বস, ওই বন্দুকটা আমি তোমায় দিতে পারবো না। ওই বন্দুকটা আমাকে দিয়ে দাও সালুকে। যে কোনো মূল্যে নয়। কি হলো? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে ভাই, এসিবি স্যার ভিতরে গান বের করেছেন। কি? আরে আরে, গুলি লেগেছে নাকি? কি হলো? আমি অ্যাকচুয়ালি আর একবার নতুন করে ফায়ার করে দেখছিলাম, বন্দুকে ধাক্কায় পড়ে গেছে। আমি পঞ্চমবার তোমাদের সামনে এটাকে টেস্ট করে আবার দেখছি যে এই গুলিটা কে চালিয়েছিল। এ কে স্যার? তুমি চেনো না একে? না তো স্যার, কে? সালুকে বলছে তুমি এর ওপর গুলি চালিয়েছো। কি? ডক্টর সালুকে, আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? কোনো ইয়ার্কি ব্যাপার নয় দা। 5 বার আমি তোমার বন্দুক থেকে ফায়ার করে বুলেট ম্যাচ করে দেখেছি। এ দেখো, এই তুমি নিজেই দেখো কম্পিউটার কি বলছে। ম্যাচ হয়েছে। বস, এই লোকটি তোমারই বন্দুক দিয়ে তোমারই হাতে মারা গেছে। আমি এই লোকটাকে আদৌ চিনি না, প্রথমবার দেখছি স্যার ওই লোকটাকে। আর তাছাড়া এ তো কোনো অপরাধীও নয়, তাহলে বিনা কারণে কারোর উপরে গুলি আমি কেন চালাতে যাব? সেটা তো আমিও জানতে চাই দয়া, যে অকারণে তুমি কেন গুলি চালাবে এর ওপর? স্যার, আমি গুলি চালাইনি এর ওপরে। দয়া, যে বাংলোতে এর লাশ পাওয়া গেছে না, সেখানে তুমি বেহুশ হয়ে পড়েছিলে মদের নেশা করে। আমি পড়েছিলাম মদ খেয়ে? অভিজিৎ, তুমি তো জানো ভাই। হ্যাঁ, সে তো আমি জানি দয়া, কিন্তু যা কিছু চোখে দেখেছি সেগুলো কি করে অস্বীকার করতে পারি বলো? বলো দয়া, কি কারণ ছিল তুমি এর ওপর গুলি চালিয়েছো? স্যার, আমি অন্য কাউকে গুলি করেছিলাম। কি মানে, তুমি অন্য কাউকে মেরেছো? হ্যাঁ, আমি জানি না ও মারা গেছে কিনা। আমি প্রভাতকে গুলি করেছিলাম। ওই সুপারি কিলার যে টাকা নিয়ে মানুষকে খুন করে? হ্যাঁ, এই দেখো ওর ফটো। আমি অনেকদিন ধরে একে ফলো করছিলাম স্যার, আর এর সাথেই আমার এনকাউন্টার হয়েছে। দয়া, যদি তুমি প্রভাতকে গুলি করো তাহলে তার লাশটা কোথায় গেল? আমরা ওখানে শুধু একটাই লাশ পেয়েছিলাম, এই ব্যক্তির, গগনের। কেন গিয়েছিল ওই বাংলোতে দয়া? কি জন্য? স্যার,
আমাকে ইনফরমার বলেছিল যে প্রভাত ওই বাংলোয় লুকিয়ে আছে, আর হঠাৎই প্রভাত আমাকে গুলি করতে শুরু করলো, আর বাধ্য হয়ে আমাকেও তখন ফায়ার করতে হলো স্যার। তাহলে প্রভাতের লাশ কোথায়? কোথায় প্রভাতের লাশ? প্রভাতের লাশের জায়গায় এই লোকটার লাশ কোথা থেকে এলো? আর স্যার প্রভাত এখানে এই রুমটাই ছিল স্যার। প্রভাত এই রুমে ছিল? স্যার তখন তুমি কোথায় ছিলে? আমি ওখানে ওই চালের ওপর ছিলাম স্যার। আর যখন প্রভাত তোমার ওপর গুলি চালিয়েছিল তখন তুমি কোথায় ছিলে? স্যার আমি ওই চালের ওপর দিয়ে দৌড়ে এখানে চলে এসেছিলাম, ও তখন আমার ওপরে গুলি চালিয়েছিল। গুলি আমার প্রায় কান ছুঁয়ে বেরিয়ে গেছিল স্যার, আর তারপর পা হড়কে যায় আর আমি নিচে এসে পড়ি স্যার। কিন্তু দয়া, যখন আমরা এসেছিলাম তখন তো তুমি এখানে এই ঘরে বেহুশ অবস্থায় ছিলে, আর তোমার শরীর থেকে অ্যালকোহলের স্মেল আসছিল। অভিজিৎ, যখন আমি প্রভাতের ওপরে গুলি চালাই তারপরে দয়া, স্যার তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলে? তুমি কিচ্ছু বুঝতে পারোনি? হ্যাঁ না স্যার। কেউ না কেউ তো ছিল এখানে স্যার, যে দয়াকে বেহুশ করেছে। কিন্তু কিভাবে অভিজিৎ, কিভাবে অজ্ঞান করলো দয়াকে ওই লোকটা? কিছু তোমার নাকে শোকায়নি তো? হ্যাঁ না স্যার, কেউ কিছু শোকায়নি তো আমায়, আর এখানে অন্য কেউ ছিলও না। হতে পারে দয়া ওই ব্যক্তি এখানে এখানে কোনো নেশার জিনিস স্প্রে করেছিল। যখন তুমি এই ঘরে গিয়েছিলে নিঃশ্বাসের সঙ্গে ওই বিষাক্ত গ্যাস তোমার শরীরে ঢোকে আর তুমি অজ্ঞান হয়ে যাও। নিশ্চয়ই এই প্রভাত ছাড়াও কেউ ছিল এখানে যে পুরো প্ল্যানটা করেছে। কে কে? এটা কি? কি এই জিনিসটা? কি কি অভিজিৎ? এটা তো ক্যাপসুল বলে মনে হচ্ছে। ক্যাপসুল নয় এটা। মাই গড, অদ্ভুত রকমের গন্ধ। না, এটা ক্যাপসুল নয়, বরং অন্য কিছু হবে। স্যার, কিডন্যাপার বাচ্চাটাকে কিডন্যাপ করে, মুক্তিপণও চায়। বাচ্চাটার বাবা যখন টাকা নিয়ে যায় তখন টাকা নিতে অস্বীকার করে, আর টাকা নেওয়ার বদলে ও তার বাবাকে খুন করে দেয়। আর খুন করে ফাঁসিয়ে দেয় দয়াকে। দয়াকে? কিন্তু এটা ওকে কি করে বোঝাবো? ওকে? কাকে স্যার? ওই যে আমাদের ডিসিপি। শমশের? হ্যাঁ, ডিসিপি শামশের কানু চিত্রলে। স্যার, এই লোকটার নামও নেবেন না স্যার। এর মতো খারাপ মানুষ আমি সারা জীবনও দেখিনি। আপনি ইংল্যান্ডে গিয়েছিলেন না স্যার 5-6 বছর আগে? এই লোকটা এখানে এসেছিল ব্যুরোতে। জানি আমি অভিজিৎ, নিজের চেয়ার বাঁচানোর জন্য যা খুশিও করতে পারে। সেই সময় চুল সাদা ছিল স্যার, এখন শুনছি চুল টুল কালো করে ঘুরছে। আরে আমার চুল তো কালো সাদা হতেই থাকবে ঋতুর পরিবর্তনে। মনে হচ্ছে শুনে নিয়েছে স্যার, সর্বনাশ করেছে। একটা লোক তার নিজের বাচ্চার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দেয়, নিজের জীবনটা দিয়ে দেয়, আর প্রাণটা নিল কে? যাকে লোকের রক্ষা করার জন্য রাখা হয়েছিল সেই নিল। স্যার, দয়া ওকে মারেনি। এসিপি প্রদ্যুমান, লক্ষ্য ঠিক রাখুন। পায়রা নিজের চোখ বন্ধ করে রাখলে তো বেড়াল পালিয়ে যায় না। সত্যিটা সামনে দাঁড়িয়ে সালুকে এই লাশ থেকে গুলিটা বের করে দিয়েছে না? ইয়েস স্যার। দয়া স্যার, গুলি কার বন্দুক থেকে বেরিয়েছিল? আমার বন্দুক থেকে স্যার। যার হাতে খুন হয় তাকে সঙ্গে সঙ্গে ধরে হাজতে পুড়ে ফেলা দরকার, কারণ সে যেন অন্য কোনো হত্যা না করতে পারে, তাই না? হ্যাঁ স্যার। আর এখানে তো এসিপি প্রদ্যুমন তার আদরের সহকর্মীকে সাসপেন্ডও বন্ধ করেনি। এসব কি হচ্ছে সিআইডির মধ্যে? পারিবারিক আদর আলাপ চলছে। স্যার, দয়াকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে। তো দয়াকেই কেন? আমিও তো স্যার এটাই বলতে চাইছি যে দয়া স্যারকে কেন কেউ ফাঁসাতে যাবে। ও তুমি খুব হুঁশিয়ার হয়ে গেছো প্রদ্যুমন সাহেব।
একে তো এর মাসে একবার করে মাথার বুদ্ধিটা খেলে, তাহলে ফ্রেডি, তো এই মাসে তোমার খুলিতে কোনো বুদ্ধি এসেছে না? ওটা এখন খালি? আসছো কেন তুমি? সরি স্যার। কি করা হয় এখানে? লাফালাফি? না স্যার, আসলে আমি স্যার স্যার আমরা বিশ্বাস করি না দয়া এই খুনটা করেছে। ও, তদন্ত শেষ হয়ে গেছে? তদন্ত চলছে স্যার। সাসপেন্ড! আর সেটা এখনই, পরে যা করার হয় করো। এটা আপনি কি বলছেন স্যার? স্যার আমার ওপর এমন অভিযোগ যদি লাগানো হয় আমি কাজ করবো না সিআইডিতে। দয়া, তুমি চুপ করো। স্যার, সিআইডি অফিসারের গুলি থেকে এক একটা গুলির হিসেব তোমাকে দিতে হবে। প্রত্যেকটা গুলির হিসেব। কবে চলেছিল, কত চলেছিল আর কেন চলেছিল। তোমাদের বন্দুকগুলো রক্তগঙ্গা বয়ে দেওয়ার জন্য দেওয়া হয়নি। স্যার আপনি একটু বেশি বলছেন। স্যার অপরাধী যদি সামনে দাঁড়িয়ে গুলি চালায় তো আমাদের কি করা উচিত? ও ও স্যার, যখন কোনো লোক একটা পুলিশ অফিসারের ওপর গুলি চালায় তারপরেও সে গুলি চালাবে, অন্য কাউকে মেরে দিতে পারে। তার মানে ওকে মেরে ফেলতে হবে? 10-10টা গুলি করতে হবে ওকে? বলো, জবাব দাও। হ্যাঁ স্যার, ওর বেঁচে থাকার অধিকার নেই। ও, তা তোমরা এখানে নতুন বিচার ব্যবস্থা খুলেছো? দয়াকে শাস্তি না দিয়ে ওকে বাঁচাবার চেষ্টা করছে সিআইডি? মানুষের প্রাণ বাঁচানোর জন্য এরা জীবন পর্যন্ত বাজি রাখে স্যার। আচ্ছা, স্যার একটা কথা জিজ্ঞেস করব? জিজ্ঞেস করো। আপনি কখনো গুলি খেয়েছেন? আমি? হ্যাঁ। কখনো এনকাউন্টার হয়েছে আপনার অপরাধীদের সঙ্গে? না। কখনো গুলি চালিয়েছেন? আমি তো গুলির আওয়াজটাই পছন্দ করি না। ও স্যার, গুলির আওয়াজও পছন্দ করেন না? না হলে কি না কি করে বসতেন এতক্ষণে। অভিজিতের 10 বার গুলি লেগেছিল স্যার, আর দয়া তো একবার মরেই গিয়েছিল। মরে তো নেই। কি বলতে চাইছেন আপনি স্যার? আমরা মারা গেলে তবেই আপনি আনন্দ পাবেন? শোনো, আমি আর কাজ করতে পারবো না স্যার এখানে। দয়া, আরে কি এই নিন করছো আমার দয়া? resignation। কি? ও এ তো ভালো হলো। স্যার প্লিজ দেখুন স্যার, দয়ার মাথা ঠিক নেই। দয়া, দয়া, দয়া এক মিনিট। দয়া, আরে যেতে দাও। দরজা ভাঙা ছাড়া ও আর কি করেছে? নিজের জীবন পণ করেছি সিআইডির জন্য। আরে যার হৃদয় বলে কিছু নেই সে আর কি জানবে যে আমরা কি করেছি? এটা আমাকে বললো? আমাকে? হ্যাঁ। দয়া, আমাদের মাথা খাটিয়ে কাজ করতে হবে। পুরো জীবন কাটিয়ে দিলাম সিআইডিতে, আর এই ডিসিপি এইভাবে কথা বলছে আমার সঙ্গে। আরে ভাই, এই ডিসিপিরও কোনো বাপ নিশ্চয়ই বসে আছে উপরে, যে এর উপরে প্রেশার ক্রিয়েট করছে। আমি মানছি অভিজিৎ যে উনি ওনার ডিউটি করছেন, কিন্তু আমরাও তো আমাদের ডিউটিই করেছি, তাই না? যতবার এই লোকটা এসছে না বিউরোতে, সবকিছু তছনছ করে দিয়েছে, সব উল্টো পাল্টা করে দিয়েছে। এই ডিসিপির মুখ থেকে শুধু অপমানজনক কথাই বেরোয়। আমার রেজিগনেশন হাতে পেয়ে কেমন খুশি হলো দেখলে তো তুমি? দেখলাম দয়া, দেখলাম। খুব তেড়া লোক উনি। ওকে চ্যালেঞ্জ করাটাও এত সহজ নয়। তাছাড়া প্রমাণও তো তোমার বিরুদ্ধে রয়েছে। এই খুনটা আমি করিনি অভিজিৎ। আরে আমি জানি দয়া, আমি খুব ভালোভাবেই জানি যে তুমি খুনটা করোনি, কিন্তু এই সত্যিটা প্রমাণ করার জন্য তো কিছু করতেই হবে আমাদের। আমি মারা গেলেই ভালো হতো, সেটাই সবচেয়ে ভালো প্রমাণ। দয়া, কি করছো? আর যদি এক ফোঁটাও চোখের জল ফেলেছো না, খুব খারাপ হয়ে যাবে। বন্ধু ভাবো তো আমায়, তাই না? হ্যাঁ,
থেকেও বড় ভাই মনে করি আমি তোমায়। তাহলে ভরসা রাখো ভাই, ভরসা রাখো আমার উপর। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। থ্যাংক ইউ অভিজিৎ, থ্যাংক ইউ। আচ্ছা তুমি আমায় বলো, ওই ইনফর্মার তোমায় কি বলেছিল? ওই ইনফরমার নিজে আমাকে নিয়ে গেছিল এই বাংলোয়। ওই বলেছিল যে প্রভাত ওখানে লুকিয়ে আছে। ওই ইনফর্মারকে ধরতে হবে। যদি কিছু করে থাকে ইনফর্মারই করেছে। সালা এই জন্যই তো আজকে ইংলিশ খেতে এসেছি। অনেক দিন থেকে তোর একটা ধার ছিল, চল চল ডাক। ভাবলাম আজকে সেটা চুকিয়ে দিই। সালা তুই তো খাইয়ে দিলি। আরে এ তো সালা আজ পর্যন্ত এক গ্লাস জলও খাওয়াইনি। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, পুলিশ এখানে রেড করতে চলেছে। আরে তাড়াতাড়ি পালাও এখান থেকে, এনকাউন্টার হতে চলেছে, পালাও। তাড়াতাড়ি পালা। আরে কোথায় যাচ্ছিস এদিকে? আরে পালা তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি চল। আরে পুলিশ আসছে। দাঁড়া দাঁড়া। আরে খোলো, খোল। আরে কেউ দরজাটা খোল, আমি ভিতরে রয়ে গেছি। আমায় কেন ফাঁসিয়ে দিলি ভাই? নমস্কার স্যার, আপনারা এখানে বারে? তোর সময় ঘনিয়ে এসেছে। স্যার আমি তো আপনাদের ইনফর্মার। প্রভাতের খবর তুই দিয়েছিলি? কোন প্রভাত স্যার? কোন প্রভাত? প্রভাতকে ও চেনে না। ওই বাংলোতে কে লুকিয়েছিল? আমি কোনো প্রভাতকে চিনি না। তাহলে দয়াকে কে খবর দিয়েছে? আমি কোনো খবর দিইনি স্যার। তুই আমাকে প্রভাতের খবর দিসনি? হ্যাঁ বল, তুই আমাকে প্রভাতের খবর দিয়েছিলিস কিনা? বল, কে খবর দিয়েছিল? বল, মেরে ফেলে দেবো। বল বল, মাথা ফাটিয়ে দেবো না হলে। বল, এই বল, বল বল। ছাড়ো অভিজিৎ, ছাড়ো। মেরে ফেলবো কেন? বল। আরে মরে ছেড়ে যাবে। দাও অভিজিৎ তুমি। আরে ভাই একটা অভিযোগ আগেই রয়েছে, এটা মরে গেলে আবার কি হবে? হ্যাঁ? বল, কে পাঠিয়েছিল তোকে? হ্যাঁ, কে বলেছিল তোকে দয়াকে ওই বাংলোতে পাঠাতে? স্যার আমি ওনাকে কোথাও পাঠাইনি স্যার। আবার মিথ্যে কথা। নিজে ফোন করেছিল আমায় বাংলো যাওয়ার জন্য। এক মিনিট প্লিজ। দয়া স্যার কেন মিথ্যে কথা বলছেন? কেন আমাকে বাধাচ্ছেন? আমি আপনাকে কোথাও যেতে বলিনি। অভিজিৎ, আমরা যাচ্ছি। তুমি দেখো তোমার কি কি করার আছে, তবে খুব ভালো জায়গা দেখে এর লাশটাকে পুঁতে দিও। দেখ আমার, তুই সিআইডি কে অনেক সাহায্য করেছিস, কিন্তু শেষ পর্যন্ত তুই গদ্দারি করেছিস। আর গদ্দারির একটাই শাস্তি, মৃত্যু। ঠিক আছে স্যার, আপনি মারতে চাইলে মেরে দিন, কিন্তু আমি সত্যি কথাই বলছি, আমি দয়া স্যারকে কোথাও পাঠাইনি। এটা কি করলে অভিজিৎ? মেরে ফেললে কে? আমার কান ফেটে গেল স্যার, আমার কান ফেটে গেল। বল, দয়াকে খবর দিয়েছিলি? না স্যার না। বাই স্যার। দয়া, দেখো দয়া, তুমি কয়েকটা দিনের জন্য বিশ্রাম নাও। যখনই সব ঠিক হয়ে যাবে আমি তোমাকে ডেকে নেব। স্যার মাথার উপর এই কলঙ্কের বোঝা নিয়ে আমি কি করে বসে থাকবো স্যার? আরে ভাই দয়া, সিআইডির বদনাম তো এমনিতেই চারদিকে ছড়িয়ে পড়ছে। এখন কিছুদিন তো তোমার বাড়িতে থাকতেই হবে। আর তাছাড়া দয়া, সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। আর তোমার এই ইনফর্মার নিজের প্রাণ দিতে রাজি আছে, অথচ সত্যি কথা বলবে না। এই ইনফরমারটাকে আমি ছাড়বো না স্যার। একবার এই কেসটা ঠিক হয়ে যাক, তারপর। দয়া, ওর দোষের শাস্তি ও নিজেই পাবে, তুমি কিছু করবে না। এখন কিছু বলো না ওকে, আমরা ওর উপর নজর রাখবো, ঠিক আছে?
যাও বাড়িতে গিয়ে বিশ্রাম না, আমরা যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। আমার বাড়ি থেকে ঢুকলো এখন। অন্য বন্দুকটাও বিব্রত রয়েছে। স্যার, অভিজিৎ, দয়া যেভাবে কথাটা বললো মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। স্যার, এই বাচ্চাটা রুমের মধ্যে কি করে এলো? সেই প্রশ্নটা তো আমারও দয়া, যে এই বাচ্চাটা তোমার ঘরে আসলো কিভাবে? স্যার, আমি কিছু জানি না স্যার। এ তো সেই বাচ্চাটাই যে কিডন্যাপ হয়েছিল স্যার। একটা ব্যাপার তো নিশ্চিত স্যার, কেউ একজন আছে যে আমাকে ফাঁসাতে চাইছে স্যার। আর সে যেই হোক না কেন, হয়তো এখনো তোমার বাড়ির আশেপাশে লুকিয়ে আছে। খুঁজতে হবে আমাদের। অভিজিৎ, গিয়ে দেখো তো একটু। কি মিষ্টি বাচ্চাটা, এর মতন বাচ্চাকে কিডন্যাপ করার কথা ভাবে কি করে? আশ্চর্য ব্যাপার এটাই যে তোমার ঘরে এ আসলো কি করে, হ্যাঁ তাই না? হ্যাঁ স্যার, বাড়ির চাবি তো শুধু আমার কাছেই আছে। সেটাই তো, চাবি তোমার কাছে আছে, ঘরের দরজা বন্ধ, তারপরেও এ আসলো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ঘরের চাবি তুমি কাউকে দিয়ে রাখোনি তো? কি হয়েছে? না স্যার। না স্যার, আশেপাশে তো কাউকে দেখতে পেলাম না। হ্যাঁ, বাচ্চাটাকে রেখেও চলে গেছে, পালিয়ে গেছে। স্যার, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে ওর মায়ের কাছে পৌঁছে দিই। কি জানি কিডন্যাপাররা ওকে আদৌ কিছু খেতে দিয়েছে কিনা। না অভিজিৎ, এই বাচ্চাটা দয়ার ঘরে যখন দয়ার কাছেই থাকবে। আমার বাড়িতে কেন স্যার? এই নাটকটা যেই করুক না কেন, সে চায় যে এই বাচ্চাটি তোমার কাছে, তোমার বাড়িতেই থাকুক, যাতে তোমার নামের বদনামটা যেন সত্যি হয়। কিন্তু স্যার, না দয়া, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি হাসলে কেন? না না স্যার, ওই আমি ভাবলাম যে দয়া তো বিয়েই হয়নি এখনো, তো এই বাচ্চাটা দেখভাল কি করে করবে স্যার? তাহলে তুমি দেখাশোনা করবে? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ঠিক হবে। ডক্টর সারিকাও যদি এসে যায় তো দুজনে একসাথে সামলাবে বাচ্চাটাকে। দয়া, ইয়ার কি ছাড়ো, যেরকম আমি বলছি সেরকমই করো। এই বাচ্চাটাকে তুমি সামলাবে। না
স্যার, দয়াকে ফাঁসানোর প্ল্যান ওই বাংলো থেকে শুরু হয়েছে, যেখানে ফোন করে ইনফর্মার দয়াকে ডেকেছিল। এই বাচ্চাটার বাবা গগনের লাশ ওখানেই পাওয়া যায়, আর প্রভাতও ওখানেই ছিল স্যার। যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে ওখানেই পাওয়া যাবে স্যার। হ্যাঁ অভিজিৎ, আমরা বাংলোতেই যাব। চলো দা, আমরা আসি। তুমি সাবধানে থেকো। স্যার, কিছু পেলে অভিজিৎ? না স্যার, পুরো গার্ডেনের আশেপাশে সব জায়গায় খুঁজলাম স্যার, প্রভাতের লাশ কোথাও পাইনি। Damn it! যদি প্রভাতের লাশটা পাওয়া যেত না, কতটা সহজ হয়ে যেত দয়াকে নির্দোষ প্রমাণিত করার জন্য। স্যার, দয়া নিজেই বলেছিল প্রভাতকে এখানেই গুলি করেছিল, কিন্তু লাশ তাহলে যাবে কোথায়? এটা তো কোনো ছোট জিনিস না যে কোনো কোনায় লুকিয়ে রাখবে। সেটাই তো আমি জানি অভিজিৎ, জানি। অভিজিৎ, আমার মনে হয় আমরা কোথাও একটা মিস করছি, কিছু তো মিস করছি। যদি একটা ছোটখাটো প্রমাণ পাওয়া যায় না, তাহলে দয়াকে বাঁচানোর জন্য ওটাই আমাদের সহজ রাস্তা। অভিজিৎ, যেখানে গগনের লাশ পাওয়া গেছে ওখানে চলো। চলো, এসো তাড়াতাড়ি। অভিজিৎ। স্যার। অভিজিৎ, এটা হলো গগনের শুকিয়ে যাওয়া রক্ত। 1 মিনিট, 1 মিনিট। যদি যদি গগন এখানে দাঁড়িয়ে ছিল আর ওর ওপর গুলি চলেছে, তাহলে গুলি লাগার পর মুহূর্তে ওর শরীর থেকে যে রক্ত বেরোবে, এই দুটো দেওয়ালে তো ছিটে যাওয়ার কথা। এদিকে দেখো, এই দুটো দেওয়ালে রক্তের চিহ্ন মাত্র নেই। সেটা কিভাবে? তাহলে খুনি কি দুটো দেওয়াল ভালো করে পরিষ্কার করেছে? পরিষ্কার করলেও বা কি হবে স্যার, আমাদের কাছে স্প্রে আছে না, স্প্রে করেই দেখিনি দেওয়ালে খুন ছিল কি না। হ্যাঁ, কি অভিজিৎ, কোনো জায়গায় রক্তের একটুও চিহ্ন নেই? না স্যার। এর মানেটা তোমার মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার, গগন এখানে দাঁড়িয়ে ছিল না, যখন ওর গুলি লেগেছিল এখানেই পড়েছিল। অজ্ঞান, অজ্ঞান অবস্থায় শুয়েছিল। অভিজিৎ, গগন অন্য কোথাও অজ্ঞান হয়েছিল। খুনি ওকে ওখান থেকে এখানে নিয়ে এসেছে, আর তারপরে ওর ওপরে গুলি চালিয়েছে। কিন্তু কার বন্দুক দিয়ে গুলি চালিয়েছে? দয়ার বন্দুক দিয়ে। দয়া তখন অজ্ঞান হয়ে পড়েছিল। খুনি দয়ার বন্দুকটা নেয় আর এখানে এসে গগনের ওপর গুলি চালায়, আর পুরো দোষটা আমাদের দয়ার ওপর পড়ে। কিন্তু কোথায়? খুনি গগনকে কোথায় বেহুশ করেছে? দেখেছেন স্যার, এই যে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন স্যার। এখানে রাখা হয়েছিল, এই জায়গাটায়। অভিজিৎ, ওটা কি দেখো তো একটু। বিচুলি, গোবর আর দুধের স্মেল রয়েছে স্যার এই বিচুলিতে। দুধ আর গোবরের গন্ধ? তার মানে গাই বাছুরের গোয়াল। তার মানে স্যার এই গগনকে কোনো গোয়াল ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ওই খাটালে বিচুলির মধ্যে রেখেছে অজ্ঞান অবস্থায়, তাই না? ইয়েস স্যার। অভিজিৎ, খবর নাও, আশেপাশে গরুর গোয়াল কোথায় আছে। আরে বাবা রে, আরে পুচকুটা এখনো শোয়নি, কি করছে?
ঘুম আসছে না নাকি? আরে বাবা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা, এখানে শুয়ে পড়ো। হ্যাঁ, এখানে না 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 না, আমি একটু জোকার হই, জোকার। ডাইপারটা ভিজে যায়নি তো? ও হো 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 হো, ডাইপারটা তো দেখছি একদম ভিজে গেছে। এইবার আঙ্কেল তোমার ডাইপারটা চেঞ্জ করে দেবে। এমন দেখি, এক্ষুনি হয়ে যাবে, জানতেই পারবে না তুমি, একদম জানতে পারবে না। এই যে নতুন ডাইপার, আঙ্কেল এবার তোমায় আবার প্যান্টটা পরিয়ে দেবে। খিদে পেয়েছি? এই তো ফ্রেশ হয়ে গেছো, ফ্রেশ হয়ে গেছো। নাও নাও, কে নাও, দুধ খেয়ে নাও। কি করি এখন? অভিজিৎ আঙ্কেল আসবে, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই অভিজিৎ, এ কি ঝঞ্ঝাটে পড়ে গেলাম। না না, কোনো বিপদ নয়, বিপদ নয়। আরে ভাই, বাচ্চাটা সারা রাত তো ঘুমোচ্ছেই না, কেঁদেই চলেছে, বুঝতে পারছি না কি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস ভাই, চলে এসো তাড়াতাড়ি। এই তো এক্ষুনি অভিজিৎ আঙ্কেল চলে আসছে। আরে দাদা, আজকাল আপনার দুধে অনেক জল মেশানো হচ্ছে। কি বাজে কথা বলছেন আপনি? আমার দুধে জল মেশানো? এটা কখনো হতেই পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে। কোথাও ভুল হচ্ছে না, যেটা ঠিক সেটাই বলছি। আমি 20 বছর ধরে এই ব্যবসা করছি। স্যার, বাড়িটার খুব কাছাকাছি একটাই খাটাল। হতে পারে গগনকে বাংলোয় রাখার আগে এই খাটালি রাখা হয়েছিল। দেখুন, যদি আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলেন, আমি আপনার নামে নালিশ করে দেবো। করুন গিয়ে। কি হয়েছে দাদা এখানে? হ্যাঁ, আপনাকে থেকে মনে হচ্ছে না দুধ নিতে এসছেন। তুমি ঠিক ধরেছো, আমরা সিআইডির লোক। সিআইডি? খুব ভালো হয়েছে স্যার আপনারা এখানে এসেছেন। এই লোকটা দুধের মধ্যে অনেক জল মেশায়। দুধে জল মেশাও? এই মিথ্যে বলছে সাহেব। স্যার, আপনারা চাইলে চেক করে নিন। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি, তুমি যাও। হ্যাঁ স্যার, আমি যাচ্ছি, কিন্তু এই লোকটাকে আপনারা ছাড়বেন না। হ্যাঁ তুমি যাও, আমরা দেখছি। আচ্ছা, এটা বলো যে গগনের নাম শুনেছো? আমি কোনো গগনকে চিনি না সাহেব। ফটোটা দেখো তো। এই হলো গগন, চেনো একে? 3 দিন আগে খুন হয়েছে। আমি একে কোনোদিন দেখিনি সাহেব। দেখো, ওকে মারার আগে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে বিচালি পাওয়া গেছে, আর বিচালি শুধুমাত্র গোয়ালেই পাওয়া যায়। ওটা অন্য কোনো গোয়াল হবে সাহেব, সত্যি বলছি। ঠিক আছে, তোমাদের লোকজনকে জিজ্ঞেস করি। এই যে, একে দেখেছো কখনো? দেখিনি সাহেব। মন দিয়ে দেখো। না সাহেব। আগে চলো, একটু শুনুন। আমি তো চিনতে পারছি না স্যার। আচ্ছা দাদা, একটু শুনুন। একে কখনো দেখেছো? না সাহেব। একে একটু দেখে বলো তো, মন দিয়ে দেখো। আপনি ঘামছেন কেন? ঘাম? ওই আসলে আসলে গরম খুব পড়েছে তো, তাই। শীতকালে গরম লাগছে? ওই আসলে সাহেব। ও এসব কি সোজাসুজি বলবে নাকি দেবো? না না সাহেব, আমি একে মারিনি সাহেব, আমি তো একে শুধু বাংলোতে ছেড়ে এসেছিলাম সাহেব। আরে স্যার, এ তো মেঘ না ডাকতেই বৃষ্টি। কোন বাংলোয় ছেড়ে এসেছিলে? বাংলো নাম্বার 26-এ সাহেব। বাংলো নাম্বার 26? যেখান থেকে গগনের লাশ পাওয়া গেছিল? তুমি গগনকে জ্যান্ত ছেড়ে এসেছিলে নাকি মৃত? ও তখন সুস্থ ছিল সাহেব, কিন্তু সাহেব ও তখন মদ খেয়েছিল। তুমি ওকে কে বলাতে ওখানে ছেড়ে এসেছিলে? একটা লোক আমাকে টাকা দিয়েছিল, বললো যে ওর বন্ধু হয়, অনেক মদ খেয়ে ফেলেছে, তাই আমি যেন ওকে বাংলো নাম্বার 26-এ রেখে আসি। যে লোকটা তোমাকে টাকা দিয়েছিল ওর মুখটা ভালো করে দেখেছিলে নিশ্চয়ই? ও শ্যামবর্ণ ছিল সাহেব, আর উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি ছিল। ওর গোপ ছিল সাহেব, আর ডান দিকে চোখের নিচে একটা দাগ ছিল সাহেব। চোখের নিচে একটা দাগ ছিল? হ্যাঁ। 1 মিনিট, তুমি এই লোকটার কথা বলছো না তো? হ্যাঁ হ্যাঁ সাহেব, হ্যাঁ, আমাকে 1000 টাকা দিয়েছিল এই সাহেবকে বাংলো নাম্বার 26-এ রেখে আসার জন্য সাহেব। তার মানে গগন আর প্রভাত একে অন্যকে খুব ভালো করে চিনতো। এটা কবেকার কথা? এটা 3 দিন আগের কথা, রাত প্রায় 2টো বাজে তখন। রাত 2টোর সময় তুমি কি রাস্তায় ঘোরো? সাহেব, দুধের গাড়ির ডিজেল শেষ হয়ে গেছিল, তাই আমি রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধুর কাছে গেছিলাম ডিজেল আনতে। যখন ওখান থেকে ফিরছিলাম, এই সাহেব আমাকে টাকা দেয় ওনার বন্ধুকে বাড়ি পৌঁছানোর জন্য সাহেব। স্যার, অদ্ভুত ব্যাপার, গগন ওখানে টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে কিডন্যাপারের জন্য। কিডন্যাপার ওখানে আসে না, আসে প্রভাত। টাকার ব্যাগটা ওখানেই থেকে যায়, আর তারপর প্রভাত গগনকে নিয়ে চলে যায়। আর প্রভাত তারপর গগনকে বেহুশ করে দেয়, আর ওর কাছে ছেড়ে যায় এই কারণে যে ও যাতে ওকে বাংলো নাম্বার 26-এ ফেলে আসতে পারে। এই কেসটা তো জটিল হয়ে যাচ্ছে। এটা আবার এমন নয় তো এই কিডন্যাপিংটা দয়া স্যারকে ফাঁসানোর প্ল্যানের অংশ? কি করছো ভাই? এত টেনশন হয়ে গেছে যে আমায় ফোন করে ডাকতে হলো? একটা বাচ্চাকেও সামলাতে পারছো না ভাই? না 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 না, আরে ভাই, সকাল থেকে দুধ খাওয়াতে খাওয়াতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও শোনা।
এত ছোট একটা বিষয় আর তাতেই তোমার মাথা ব্যথা। কিছু হয়নি, কিছু হয়নি। ওলে বাবা, ওলে বাবা, ওলে। না 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 আরে একটু এই পিঠাটা চেক করো তো, জানি না কি হয়েছে এটার, মনে হয় দুধ বেরোচ্ছে না। দুধ বেরোচ্ছে না? না না কালে আরে এবার আমি এসে গেছি না, এটা কি হলো? দুধ বেরোচ্ছে না? কি কিছু পেলে? হ্যাঁ হ্যাঁ, কিছুই নেই, ঠিকই আছে, না, 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 ঠিকই আছে, না, না। ঠিকই আছে, আমি ঠিক করে দিচ্ছি সব। হ্যাঁ না কি করলে এটা? কি করলে তুমি? আরে ভাই ঘুমানোর নামই নিচ্ছে না, প্রতি মুহূর্তে কেঁদেই চলেছে। আর একটা দুধের ব্যবস্থা হচ্ছে, আর এটাই বাকি, এখনই পরিষ্কার করে দিচ্ছি। ওখানে ওখানে সামনে কুচি 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 বানিয়ে দিচ্ছি, এক্ষুনি এক্ষুনি বানিয়ে দিচ্ছি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আরে সকাল থেকে 10 বার বেড কভার চেঞ্জ করে ফেলেছি আমি। না 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 কাঁদে না, কাঁদে না। বাম 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 ইয়া। অভিজিৎ আঙ্কেল, বং 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 বম 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 বং বম 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 বম। না 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 কাঁদে না, কাঁদে না। বং 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 অভিজিৎ আঙ্কেল এসেছে, বং 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 দুধ নিয়ে এসেছে, বং বং বং। আরে দুধ গরম আছে তো? আরে তা নয় তো, কি বলছো তুমি? গরম করে তো নিয়ে এলাম না। তাই একবার চেক করে দেখো ঠিকঠাক গরম আছে কিনা। গরমই তো, আমি চেক করে আরে দেখছি। আরে বাচ্চার দুধ খেয়ে নিচ্ছে, দেখো। হয়ে গেছে, হয়ে গেছে। খুবই ভালো, খুবই সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। নাও বাবা, এবার চুপচাপ খেয়ে নাও, ঘুমিয়ে পড়ো। তিন দিন হয়ে গেল এখানে বসে আছি, না একটু শোয়ার সময় আছে না খাবার, বিস্কুট খেয়ে খেয়ে দিন কাটছে। কখনো ফোন করে বউ জ্বালাতন করছে, বাকি সময় বড় বড় মশা। ভাবছি যে দয়া স্যারের যে কি হলো, ইনফর্মার আসবে কি না। মনে হচ্ছে কেউ আসছে। ভগবান করুক যেন ইনফর্মারই হয়। বাসনওয়ালা? একটা বাসনালা এত রাতে এখানে কি করছে? স্যার এই বাসনওয়ালা আবার হেমন্ত নয় তো, যে ছদ্মবেশে এসেছে? হতেই পারে। আরে তো বাড়িতে ঢুকে গেল। বিবেক, একটা কাজ কর, এসিপি স্যারকে একটা ফোন কর, জিজ্ঞেস কর কি করা উচিত। হ্যালো স্যার, স্যার একটা লোক এক্ষুনি বাড়ির ভেতরে ঢুকেছে, আর আমাদের সন্দেহ ওটা হেমন্তই। স্যার আপনারা আসছেন তো? ঠিক আছে স্যার, আমরা বাইরেই অপেক্ষা করছি। আচ্ছা ভাই, এই লোকটাকে দেখেছো? না দেখিনি। আচ্ছা দাদা, কি লাগবে বলুন? এই লোকটাকে দেখেছেন? দেখোনি? না, তিন টিপ মেরে আবার দাঁড়াচ্ছিস? আচ্ছা যা বাড়ি যা। আচ্ছা এই লোকটাকে দেখেছো? না দেখিনি। এই লোকটাকে ভালো করে দেখুন তো। কি হলো, কিছু জানতে পারলে? স্যার আমিও খোঁজ নিলাম, কিছু জানতে কিছু পারলাম না। জানতে পারোনি? তিন টিপ মেরে আবার একটা কাজ দাঁড়াচ্ছিস? করো। আচ্ছা যা বাড়ি যা। ওদিকটা দেখো, যাও। এটা কি চশমা বানিয়ে দিয়েছো? সব কিছু ঝাপসা দেখতে পাচ্ছি। কালকে গার্লফ্রেন্ডের সঙ্গে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। কি অপমান হলো আমার, বলো? যে নাম্বার দিয়েছিলেন তারই তো গ্লাস বানিয়ে দিয়েছি। ঝাপসা দেখলে আমি কি করতে পারি? নাম্বার পাল্টে গেছে হয়তো আপনার। আমি ওসব কিছু জানি না। পুরো 10,000 টাকা আমি তোমাকে দিয়েছি, ঠিক আছে? আমি আমার টাকা ফেরত চাই। দেখুন, এখন দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, আপনি কালকে এসে দেখা করবেন। কাল এসে দেখা করবে? তোমাকে তো আমি পরে দেখে নেবো। দাদা, এখানে চশমা কিনবেন না, কিচ্ছু কিনবেন না এখান থেকে।
আসুন আসুন আসুন, কি দেবো আপনাদের? পাওয়ার না নর্মাল সানগ্লাস? আমার কথা যদি শোনেন, আপনাকে ব্ল্যাক সানগ্লাসে খুব ভালো লাগবে। আমরা গগলস নিতে আসিনি, বরং জিজ্ঞাসাবাদ করতে এসেছি। জিজ্ঞাসাবাদ করতে? আগে হ্যাঁ, একটা খুনের ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। খুন? আপনারা পুলিশ নাকি সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ, আপনি ঠিকই চিনতে পেরেছেন, আমরা সিআইডি অফিসার্স। কোনো খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা কখন বললাম যে খুনের সাথে আপনার সম্পর্ক আছে? না, ওই আপনারা, এই লোকটাকে ভালো করে দেখো, একে চেনো? এ তো প্রভাত, তাই না? আগে হ্যাঁ, ও প্রভাত। চেনো ওকে? হ্যাঁ, রেগুলার কাস্টমার আমাদের, এই পাশেই থাকে। পাশে কোথায় থাকে? এখান থেকে সোজা গিয়ে সামনে যে গলিটা আছে সেটা দিয়ে ঢুকলে বাঁদিকে তৃতীয় বাড়িটা। সোজা গিয়ে বাঁদিকে গিয়ে তৃতীয় বাংলো? নিখিল, আমরা এখনো প্রভাতের লাশটাই খুঁজে পাইনি। একটা কাজ করো, বাড়ির কোনায় কোনায় খোঁজো, এখানে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। ফোন তো ডেড। ও, বাচ্চার দোলনা আর এই বাচ্চাদের খেলনা। তার মানে হলো বাচ্চাটাকে কিডন্যাপ করে এখানে রেখেছিল, আর তার জন্য গগনকেও এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, টাকা ভরা একটা ব্যাগ এখানেই রেখে গেল কেন? এই শিশির ভেতর হয়তো ড্রাগ ছিল, কোথাও এই ড্রাগের সাহায্যেই গগনকে বেহুশ করা হয়নি তো? আবার এটা নয় তো যে গগন ভাবলো হয়তো প্রথমে এটা দেখেনি যে বাচ্চাটা ভালো আছে কিনা। ওর এই সব ঝামেলার সূত্রপাত প্রভাসের লাশটাও আমরা পেলাম না, আর কে জানে দয়া স্যারও কি ঝামেলার মধ্যে ফেসে গেছে। ভগবানকে ডাকি যেন সব ঠিক হয়ে যায়। স্যার। হ্যাঁ নিখিল? এই দেখুন স্যার, শিশির ভেতরে তো ড্রাগ ছিল স্যার, হতে পারে গগনকে এই ড্রাগের সাহায্যেই অজ্ঞান করা হয়েছিল। হতে পারে। আর এটা দেখো, বাচ্চাদের খেলনা। বাচ্চাটাকে কিডন্যাপ করে এখানেই রাখা হয়েছিল দয়া স্যারের বাড়িতে পৌঁছে দেওয়ার আগে। কিন্তু স্যার, এই বাচ্চাটাকে দয়া স্যারের বাড়িতে পৌঁছে দিয়ে কার কি লাভ হতে পারে? আমিও এটাই ভাবছি। কেউ একটা নিষ্পাপ বাচ্চাকে অপহরণ করে ওর মার থেকে আলাদা করে দিল, আর তারপর দয়া স্যারের বাড়িতে পৌঁছে দিল। কিন্তু এই জঘন্য কাজটা কে করতে পারে? আর এই কাজের পেছনে উদ্দেশ্যটা ঠিক কি ছিল? স্যার, স্যার এসে গেছে। বিবেক, ওই বাসনওয়ালা লোকটা এখনো ঘরের ভেতরে আছে তো? ভেতরেই আছে স্যার। ওর সঙ্গে আর কেউ আছে নাকি একাই আছে? একলাই। অভিজিৎ, ঘরটার প্রতিটা কোণা দেখো, দেখো কোথাও লুকিয়ে আছে হয়তো। স্যার। হ্যাঁ, অভিজিৎ, আমার তো হেমন্ত মনে হচ্ছে, দয়ার ইনফর্মার। দেখো তো একটু। স্যার, এ তো হেমন্ত। গুলি করেছে। গুলি এখনো ভিতরেই আছে স্যার, এক্সিট নেই। এটা কি অভিজিৎ? এটাকে উল্টাও তো। মাই গড, এ তো প্রভাত মনে হচ্ছে। কিন্তু স্যার, প্রভাতকে তো দয়া স্যার ওখানে ওই এনআরআই এর বাংলোতে গুলি করেছিল, যেখানে আমরা গগনের লাশ পেয়েছিলাম। সেটাই তো অভিজিৎ, বুঝে উঠতে পারছি না যে প্রভাতকে তো এনআরআই বাংলোতে মেরেছিল, তাহলে ওর লাশ হেমন্তর বাড়িতে। এটার মানে কি? ওদের মোটিভটা কি? স্যার, এর হাতে আর ঘাড়ে আঁচড়ানোর দাগ আছে, এই দেখুন স্যার।
মনে হচ্ছে এ প্রাণপণে আত্মরক্ষা করার চেষ্টা করেছিল। কিন্তু স্যার দয়ার সঙ্গে তোর হাতাহাতি হয়নি, দয়া তো ওকে গুলি করেছিল। তাহলে গুলির আওয়াজ কেন কেউ শুনতে পায়নি? তোমরা দুজন গুলির আওয়াজ শোনোনি? না স্যার, গুলির শব্দ তো শুনিনি। যদি আমরা গুলির শব্দ শুনতাম তাহলে তখনই তো ভেতরে চলে আসতাম স্যার। স্যার খুনি ঘরের ভিতরেই ছিল, যেই ও ঘরের ভিতরে ঢোকে ওকে গুলি করে আর পালিয়ে যায়। কিন্তু অভিজিৎ, সেই লোকটা কে যে এই খুনটা করেছে? আর যদি পালিয়ে থাকে, পালালো কি করে? আর পালালো কোথা থেকে, কিভাবে? যেখানে বিবেক আর ফেডরিক দুজনেই সারাক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল। দেখো, কোথাও লুকিয়ে নেই তো? অভিজিৎ! হ্যাঁ স্যার। অভিজিৎ, খুনি এখান থেকে পালিয়েছে। মাই গড স্যার, আমাদের তাড়াতাড়ি খুনিকে খুঁজে বের করতে হবে, নাহলে দয়ার সমস্যা আরও বাড়তে থাকবে স্যার। হ্যাঁ অভিজিৎ, খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করতে হবে, খুব তাড়াতাড়ি। এসো এসো, তোমাদের একটা গল্প বলছি। তোমরা যদি ওই গল্পটা শোনো তাহলে আনন্দে নাচতে লাগবে। কি হয়েছে তোমার সালুকে? কেন? ডিসিপি সাহেব আমাদের পেছনে লেগে আছে, দয়ার ওপর খুনের অভিযোগ আছে, আর তুমি মজা করছো। আরে কিসের কিন্তু? হ্যাঁ, আপনাদের আমাদের কোনো চিন্তাই নেই? হ্যাঁ, আপনি শুধু মরা মানুষদের ভালোবাসেন, জীবিতদের নয়। অভিজিৎ, এই মৃত ব্যক্তিরা আমাকে এমন গল্প শুনিয়েছে যে যদি তোমরা শোনো না তাহলে তোমরাও মৃত ব্যক্তিদের ভালোবাসবে। আরে ধর, বলো না, মৃত ব্যক্তিরা তোমাকে কি বলেছে? এই প্রভাতের মৃতদেহ আমার কানে এমন গল্প শুনিয়েছে একে দয়া নয় অন্য কেউ মেরেছে। কি? এটা কি করে সম্ভব? দয়া নিজে বলেছে যে ওই প্রভাতকে মেরেছে। না অভিজিৎ, এই প্রভাতের মৃত্যু হেমন্তর মৃত্যুর 4 ঘন্টা আগে হয়েছে। কি? 4 ঘন্টা আগে হয়েছে? হ্যাঁ, 4 ঘন্টা আগে। আর একটা কথা বস, এই গুলিটা যেটা আমি প্রভাতের বডি থেকে পেয়েছি এটা দয়ার বন্দুক থেকে চলেনি। এই গুলিটা দয়া স্যারের গান থেকে না চলে থাকলে তাহলে কার থেকে চলেছে? এই গুলিটা সেই বন্দুক থেকে চালানো হয়েছে যেটায় এই হেমন্ত মারা গেছে। তার মানে হলো হেমন্ত আর প্রভাত, এদের দুজনকে একই লোক মেরেছে, একই লোক মেরেছে। কিন্তু স্যার এই প্রভাত ও দুবার কি করে মরতে পারে? দয়া যদি 3 দিন আগে ওকে মেরে থাকে তাহলে ও ফের কি করে মরলো স্যার? স্যার, এটা হতে পারে যে দয়া স্যার যখন প্রভাতকে গুলি চালিয়েছিল তখন সেই গুলিটা প্রভাতে লাগেইনি। হ্যাঁ বিবেক, এটাই হয়েছে। প্রভাতের ওপর দয়া যে গুলিটা চালিয়েছিল সেই গুলিটা প্রভাতের লাগেইনি। স্যার এখন তো ডক্টর সালুখে বলে দিয়েছেন প্রভাতের যে গুলি লেগেছিল সেটা দয়ার গান থেকে বেরোয়নি। তার মানে স্যার দয়া কাউকেই খুন করেনি। ঠিক বলেছো অভিজিৎ, প্রথমে খুনি গগনের ওপর গুলি চালিয়েছিল দয়ার বন্দুক থেকে, আর তারপরে প্রভাত আর হেমন্তের ওপর গুলি চালিয়েছিল নিজের বন্দুক থেকে। তার মানে স্যার হেমন্ত, গগন আর প্রভাত 3 জনের খুনি একই ব্যক্তি। হ্যাঁ, আর স্যার এ যে হোক না কেন দয়া স্যারকে জেনে শুনে ফাঁসানোর চেষ্টা করছে, আর তার জন্যই আমাদের ধরতে এত কষ্ট হচ্ছে। আর এই গগনের বাচ্চাকেও জেনে শুনে দয়া স্যারের বাড়িতে রেখে এসেছে, আর এই খুন কিডন্যাপিং ওনাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। কিন্তু স্যার এই খুনিটা কে? ও যে কোনোভাবেই দয়া স্যারকে ফাঁসাতে চাইছে স্যার। বিবেক, প্রতিটা বীর অফিসারের পেছনে অনেকগুলো বদমাস পেছনে লেগে থাকে, যেমন দয়ার পিছনে এ লেগে আছে। কাজল, একটা কাজ করো, গত 14 বছর ধরে যতগুলো কেস দয়ার বিরুদ্ধে রয়েছে আর যতগুলো অপরাধীকে দয়া শাস্তি দিয়েছে ওদের সবার রেকর্ডস বের করো। জানা যাবে এই লোকটা কে যে দয়াকে এভাবে ফাঁসাতে চাইছে। এখানে দাদা দেখতে আসছি। ঠিক আছে। বাগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে, ঢাক মৃদঙ্গ ঝাঁঝর বাজে। দরজাটা কেউ খোলো, এক্ষুনি গিয়ে দরজাটা খুলে দিচ্ছি। ওকে, খোলো দরজাটা, খোলো প্লিজ। আসছি আসছি দরজাটা খোলো। আসছি আসছি, 1 মিনিট।
কোথায় আমার ছেলে? আরে আপনি এখানে কি করছেন? আমার ছেলে কোথায়? দেখুন আমি জানি না আপনার বাচ্চাটা কোথায়। দেখুন স্যার, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। ওকে দেখার জন্য আমার মন ছটফট করছে। ও তো এখানেই আছে না? আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? আপনার ছেলে এখানে নেই। স্যার আপনি জানেন আমার ছেলে কোথায়? যখন আমার স্বামী মারা গিয়েছিল তখন আপনি তো ওখানেই ছিলেন না? আপনি তো জানেন আমার ছেলে কোথায়। আপনি কেন কিছুতেই আমার কথাটা বিশ্বাস করছেন না? হ্যাঁ, আমি সত্যিই জানি না আপনার বাচ্চা কোথায় আছে। ও আমার জীবন, ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না স্যার। প্লিজ আমাকে বলে দিন। আই এম ভেরি সরি, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। তাহলে আমার মৃত্যুর জন্য আপনিই দায়ী থাকবেন। আমি এখানে আমার প্রাণ দিয়ে দেবো। আমি এখানে নিজেকে শেষ করে ফেলবো। কি পাগলামি করছেন? সিআইডি আপনার বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে, আর খুব তাড়াতাড়ি সুস্থ অবস্থায় আপনার বাচ্চা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি তো একজন পুরুষ, তাই না? আপনি কি করে জানবেন মায়ের মমতা কি হয়? যদি এখনই আমি আমার ছেলেকে না পাই, তাহলে আমি নিজেই জানি না আমি কি করে ফেলবো। আমি স্যার প্লিজ প্লিজ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার, প্লিজ। এটা কি করছেন আপনি? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন না স্যার। দেখুন প্রীতি, আপনার বাচ্চা সুস্থ আছে, ঠিকঠাক আছে আমার কাছে। আমার ছেলে আপনার কাছে আছে, তাই না? আমি ওর সঙ্গে দেখা করতে পারি? আসুন আমি নিয়ে আচ্ছা, যাচ্ছি। ঠিক আছে, চলুন চলুন। মানুষ, আমার সোনা, আমার ছেলে, ভগবানের অশেষ দয়া যে তোর কিচ্ছু হয়নি। স্যার আপনার এই দয়া আমি সারা জীবনেও ভুলবো না। আপনি সত্যি খুব ভালো মানুষ। আমি বিশ্বাস করে নিয়েছি আমার স্বামীর খুন আপনি করেননি। আমি আপনার স্বামীকে সত্যিই মারিনি। অবশ্য খুব তাড়াতাড়ি আমরা আপনার স্বামীর খুনিকে ধরে ফেলবো। আমি আমার ছেলেকে পেয়ে গিয়েছি, আর আমার কিছুই চাই না। আপনি আপনার বাচ্চাটাকে সামলান একটু, আমি ততক্ষণ চা নিয়ে আসি আপনার জন্য। আমার সোনা, স্যার, হ্যাঁ এই ফাইলটা দেখুন। এখান থেকে বোঝা যাবে যে দয়া স্যারকে ফাঁসানোর উদ্দেশ্য এই কেসের সাথে জড়িত। এই কেস? স্যার এটা তো ওই কেসটাই যেটাতে দয়া আত্মহত্যা করার চেষ্টা করেছিল। অভিজিৎ, আমার ভালো করে মনে আছে এই কেসে যে লোকটা মারা গেছিল তার সঙ্গে একটা বাচ্চাও ছিল। 14-15 বছর বয়সী হবে মনে হলো স্যার এখন ও 28-29 বছরের হবে। আচ্ছা, সেই বাচ্চাটাই নয় তো যে দয়ার ওপর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে? কিন্তু স্যার এই ফাইলে তো লেখা আছে দয়া স্যার নির্দোষ। সচিন, যাই লেখা থাকুক না কেন, কিন্তু কারোর মনে যদি কারোর প্রতি শত্রুতা তৈরি হয়ে যায় তাহলে সেটা গেঁথে যায়, সে বদলা নিয়েই ছাড়ে। এই বাচ্চাটার মনেও এরকম কোনো একটা প্রতিহিংসা জেগেছে দয়ার বিরুদ্ধে। বিবেক, ওই কেসটার সমস্ত ফটোগুলো নিয়ে এসো। কি হয়েছে অভিজিৎ? ওই কেসের মধ্যে আমরা কিছু একটা তো মিস করেছি যেটা এই ফটোর মধ্যে পাবো। স্যার এই যে স্যার, এই যে, এই দেখো, এই দেখো, তাই না? এর মানে হলো স্যার? তার মানে হলো অভিজিৎ, দয়াকে ফাঁসানোর জন্য একটা লোক নয়, আরো অনেক লোক জড়িত আছে। ছুরি। আরে, এটা কি করছেন আপনি? এইভাবে কেউ বাচ্চার সঙ্গে খেলে? আর এই ছুরি কোথায় পেলেন? আমার ছেলে, আমি যেভাবে ইচ্ছে ঘুম পাড়াবো, তাতে তোমার কি? আর এই ছুরি কিভাবে এলো এটা তোমাকে জানানো আমি প্রয়োজন মনে করি না। একটা কাজ করো, দয়াকে ফোন করো। হ্যাঁ, কি বললো? স্যার দয়ার ফোন বন্ধ রয়েছে। দয়ার ফোন বন্ধ বলছে? কিন্তু দয়ার ফোন তো কখনো বন্ধ থাকে না। সেটাই তো স্যার, দয়া স্যার আবার কোনো সমস্যায় পড়লো না তো? অভিজিৎ, এই মুহূর্তে দয়ার বাড়ি যাই, চলো। এই ছুরি আমার হাতে দাও, বাচ্চাটা লেগে যেতে পারে। পেছনে সরো। পাগল হয়ে গেছো নাকি তুমি? চুপ করে থাকো, না হলে দেখো, বাচ্চাটার কিচ্ছু করবে না, তুমি বুঝেছো? তুমি না মা বাচ্চাটার। আমি ওর মা, আমি ওকে জন্ম দিয়েছি। আর
আমার পুরো অধিকার আছে ওকে মারার। তুমি নিজের বাচ্চাকে মারার কথা বলছো? একজন মা হয়ে কথা বলতে পারলে? আমি মজা করছিলাম, আমি ওকে জন্ম দিইনি, আমি তোকে অনাথ আশ্রম থেকে চুরি করে এনেছি। ও বাঁচুক বা মরুক তাতে আমার কি? দেখো, এই বাচ্চাটার কিছু করো না প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমি তোমায় অনুরোধ করলাম হাত জোড় করে, তাও তুমি... দেখো, এই সরো, বাচ্চার থেকে দূরে সরে যাও প্লিজ। আমার কিচ্ছু করতে পারবে না। আমার সাথী তোমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? এরা কারা ফায়ার করছে স্যার? দুজন মনে হচ্ছে অভিজিৎ, এরাই দয়াকে ফাঁসাতে চাইছে। গুলির শব্দ, মনে হয় আমার বন্ধুরা এসে গেছে। এবার তোমার সঙ্গীও বাঁচবে না। এরম হতে পারে না। এটাই হচ্ছে বাইরে। বিবেক, বিবেক, তুমি ঠিক আছো তো? গুলি আমাকে ছুঁয়ে বেরিয়ে গেছে। আপনি কভার দিন স্যার, আমি পিছন থেকে যাচ্ছি। নিজের ভালো যদি চাও, এই ছুরিটা আমায় দিয়ে দাও। না, দিয়ে দাও ছুরিটা আমায়। দেবো না আমি, পেছনে যাও। বাস, অনেক হয়েছে তোদের এই খেলা। চল মুখোশ খোল, খোল। যতীন, মালা, তোমরা? তোমার কাছে আর কোনো রাস্তা নেই, ছুরিটা আমায় দিয়ে দাও। পেছনে যাও তুমি। দয়ার কথা মেনে নাও আর ছুরিটা দিয়ে দাও। বলো, কেন ফাঁসাতে চাইছিলে আমাকে? কারণ তুমি এক নির্দোষ লোকের প্রাণ নিয়েছো। নির্দোষ লোকের প্রাণ নিয়েছি? কার কথা বলছো তুমি? আজ থেকে 14 বছর আগের কথা। চলো 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 চলো, এই! তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদি ঢোকা। কি হচ্ছে এখানে? কে তুমি? দাঁড়া বলছি। হেই, কি হলো তোর? ও, তুমি মহেশের মেয়ে। হ্যাঁ, আমি 15 বছরের ছিলাম যখন তুমি আমার বাবাকে গুলি মেরে দিয়েছিলে। তখন থেকে প্রতিশোধের আগুনে জ্বলছি। সারা দিন আমি একই কথা চিন্তা করতাম, ইন্সপেক্টর দয়ার মৃত্যু। আদালতে আমি নির্দোষ প্রমাণ হয়েছিলাম। আদালত আমি কিচ্ছু জানি না। আমি তখনই শান্তি পাবো যখন আমি তোমাকে ওপরে পৌঁছে দেব। তুমি আমাকে মারলে তোমার বাবা ফেরত আসবে তো? ও কি করে বুঝবে দয়া? তোমার বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য ও তো নিজের স্বামীকেও খুন করলো। আমার স্বামী ছিল না, ওই ফরমার হেমন্তর বন্ধু ছিল, ব্যাস। হেমন্তর বন্ধু? আর প্রভাত? যখন দয়া ওর ওপর গুলি চালিয়েছিল তখন ও বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, তাই না? যখন দয়ার মনে হলো যে প্রভাত মারা গেছে, তখন ও ফোন নিয়ে অন্য ঘরে চলে যায়। প্রভাত, উঠে পড়ো, তাড়াতাড়ি করো। যাও, বরুণকে নিয়ে এসো। সেদিন তোমাকে অজ্ঞান করার বদলে যদি তোমাকে মেরে ফেলতাম তাহলে আমার প্রতিশোধ পূর্ণ হয়ে যেত। হ্যাঁ, প্রতিশোধ পূর্ণ হতো হয়তো,
কিন্তু আমি তোমার আর প্রভাতের বাড়ির ফটো দেখি, আর তোমার বাড়ির ফটোতে সেই বাচ্চাটার খেলনা দেখি যেটা প্রভাতের বাড়িতেও ছিল। তখনই আমি তোমার প্ল্যানটা বুঝতে পেরেছি। আর তোমার এই প্ল্যানে তুমি তোমার নিজের দাদা বৌদিকেও জড়িয়ে নিয়েছো। বাহ বাহ। এরা আমার দাদা বৌদি নয়। ও তাহলে এরাও আসল দাদা বৌদি নয়? হ্যাঁ, ঠিক আছে, আসল হোক আর নকল হোক কোনো পার্থক্য নেই। তোমার সাথী তো এরা, তাই না? তোমরা তিনজনে মিলে 3টে খুন করেছো। 3টে খুন, সাজাও পেতে হবে, তাও আবার ফাঁসি। আরে আরে, আরে, এই যে, এদিকে এই নাও এই যে, বাচ্চাটা বল কি সুন্দর, একে তো আমি আমার বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, ওর ব্যাপারে তো আমাদের ভাবতেই হবে। আর ওকে এটা নাও, এটা নাও। কোথায় নিয়ে যাব আমরা? আমি ঠিক করে নিয়েছি স্যার কোথায় যাবে। কোথায় যাবে স্যার? বাচ্চাটা অ্যাডপশন এজেন্সিতে যাবে। অ্যাডপশন এজেন্সি? হ্যাঁ, অ্যাডপশন এজেন্সি। কিন্তু স্যার বাচ্চাটা তো দয়ার কাছে থাকছে স্যার। অ্যাকচুয়ালি দয়া বাচ্চাটার সঙ্গে এতটা অ্যাটাচড হয়ে গেছে যে ওকে ছাড়া থাকতেও পারবে না স্যার। হ্যাঁ স্যার, আর এই বাচ্চাটা দয়া স্যারকে ছাড়া থাকতে পারবে না। ও, আমি কোথায় এসে বললাম? সিআইডি ব্যুরোতে। এটা ব্যুরো? আগে হ্যাঁ। আমার তো মনে হচ্ছে আমি কোনো আশ্রমে এসে পড়েছি যেখানে দয়া সেবা চলে। স্যার সত্যি কথাটা আপনার আশ্রম মনে হচ্ছে? আমি তো শুধু এটুকুই বললাম যে এই বাচ্চাটা দয়ার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এর মানে সব কেসের শেষে একই ব্যাপার হবে, যেই বেঁচে যাবে সেই সিআইডি প্রাপ্য। দয়া স্যার এই বাচ্চাটাকে এর মধ্যে খুব ভালোবেসে ফেলেছে স্যার। দয়া স্যার এই বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য হলেও কাজ ছাড়া করতে চায় না স্যার। মানে দিনভর বাচ্চাটাকে দেখভাল করবে? হ্যাঁ স্যার। আর কাজটা কে করবে? তুমি ওর জন্য খাবার বানাবে, অভিজিৎ ড্রাইভার বদলাবে, বিবেক ধোয়া মোছা করবে, আর এই পুরবি ওকে থাবড়াবে। আর যখন ঘুমাবে না তখন এসিপি দাদু ওকে ঘুম পাড়ানি গান শোনাবে। সিআইডি হতে গেলে মনটা পাথরের মতন হওয়া উচিত, বুঝলেন? পাথরের মতন। দাও বাচ্চাটা আমায় দাও, আর কাজে বেরো। দাও তো বাচ্চাটা আমাকে দাও। স্যার প্লিজ। স্যার এই বাচ্চাটা আমার সঙ্গেই যাবে স্যার। প্লিজ স্যার, ডোন্ট বি সো ক্রুড। এই বাচ্চাটা আমার জীবনের অঙ্গ হয়ে গেছে স্যার। আরে কেউ আছে নাকি এখানে? আরে ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে। এই চোখের জলের মর্ম আপনি বুঝবেন না স্যার। কোনো বাবার কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিলে তখন যে তার কত কষ্ট হয় সেটা আপনার ধারণার বাইরে স্যার। যার নাম শুনে অপরাধীরা ভয়ে কাঁপতে থাকে, এখন তার চোখে জল। স্যার প্লিজ, আমরা মানছি আমরা দিনরাত অপরাধীদের হ্যান্ডেল করি, লাশ আর মৃতদেহ নিয়ে পড়ে থাকি, কিন্তু এখনো আমাদের ভিতরকার মনুষ্যত্ব মরেনি স্যার। ওরে বাবা, আমি বেশিক্ষণ এখানে থাকলে সন্ন্যাসী হয়ে যাব। চলো বাচ্চা দাও, এখানে দাও। বাচ্চা পালবে ওরা। আর তোমাদের জীবনে কোনো কিছু ভরসা আছে? কখন গুলি চালাবে, কখন মরে যাবে? হ্যাঁ দয়া, আচ্ছা তোমার যদি গুলি লাগে বাচ্চাটা কে দেখবে তখন? আমি দেখব। ও হো হো, তুমি তাহলে অমর, কেউ তোমাকে মারতে পারবে না। দাও বাচ্চাটা দাও আমাকে। প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার এই স্যার প্লিজ স্যার সাবধানে নেবেন স্যার। স্যার আরে হাসতে হবে তোকে, তোমাদের যা যা কাজ আছে সেটা করো। আরে এটা কি করে দিল? আরে আরে কো তোমরা কি শিখে রেখেছো? ওই উফ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.